আসসালামু আলাইকুম। তো ভিসায় গিয়ে প্রবাসীরা কি আসলেই কাজ পাচ্ছেন? দর্শক, সম্ভবত যান্ত্রিক ত্রুটি হচ্ছে। আমি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে সৌদি আরবে অদক্ষ ভিসায় গিয়ে প্রবাসীরা কি আসলেই কাজ পাচ্ছেন নাকি দালালের ফাঁদে পড়ছেন? কোন দেশে বাংলাদেশের জন্য অফুরন্ত সুযোগ রয়েছে? কোন দেশটিতে? মধ্যপ্রাচ্যের দিন কিন্তু শেষ হয়ে আসছে। আজকে সাপ্তাহিক ছুটি দিনে দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি রনক হাসান। প্রতিদিনের মতো আমাদের এই প্রবাসী বিশেষ বুলেটিন বা বিশেষ লাইভটি আমরা প্রতিদিন 11টায় আমরা অনিয়ারে আসার চেষ্টা করি। আজকে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা একটু দেরিতে আপনাদের সামনে হাজির হইতে হয়েছে। দর্শক, আমরা আজকে একদম তাজা এবং ব্রেকিং নিউজগুলো একটু আপনাদের শুরুতেই জানিয়ে দিতে চাই। আজকের মূল আকর্ষণ সমূহ হচ্ছে সৌদি আরবে অদক্ষ প্রবাসীদের কাজের আসল বাস্তবতা বনাম বেতনের চিত্র। কোন দেশে বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে অফুরন্ত কাজের সুযোগ? সৌদি আরবে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য 500 মেগা স্কলারশিপের ঘোষণা এসেছে এবং কানাডায় হঠাৎ মা বাবার স্পন্সরশিপ ভিসা বন্ধের একটা ধাক্কা এসেছে। মালয়েশিয়ায় শ্রম বাজার নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা নতুন আপডেট আছে। এই এই খবরগুলো থাকবে। এর বাইরে আমরা দুটো বিষয় নিয়ে বিশ্লেষণ করবো। একটা হচ্ছে সৌদি আরবে এত মানুষ যাচ্ছে, সৌদি আরবে গিয়ে আসলে তারা কি কাজ পাচ্ছে, কেমন আছে তারা, বেতন কেমন পাচ্ছে, গিয়ে কি বসে আছে, ঠিকঠাক মতো কাজ পাচ্ছে কি, এই বিষয়টা থাকবে, একটা বিশ্লেষণ থাকবে। এবং সৌদি বাজারের ভবিষ্যৎ কি, আরেকটা থাকবে হচ্ছে আমাদের ভবিষ্যৎ আসলে আমাদের এই শ্রম বাজারের উজ্জ্বল সম্ভাবনা কোন জায়গাটিতে রয়েছে, কোন দেশটিতে রয়েছে, সেই দেশটি কোনটি, সেখানে যেতে হলে আমাদের কি করতে হবে, সেখানে বেতন ভাতা কেমন, সব মিলিয়ে সার্বিক সুযোগ সুবিধা কেমন, এইগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো আপনাদের সঙ্গে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনি কোন দেশ থেকে দেখছেন, এবং এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের সঙ্গে কানেক্ট থাকার জন্য। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রবাসী যাচ্ছেন সৌদি আরবে, কিন্তু কড়া বাস্তবতা হলো এদের সিংহভাগই যাচ্ছেন অদক্ষ কর্মী হিসেবে বা সাধারণ শ্রমিক হিসেবে। দালালেরা অনেকটা সোনার হরিণের স্বপ্ন দেখিয়ে তাদেরকে প্রলোভিত করে নিয়ে যায়, কিন্তু আসলে সৌদি পৌঁছানোর পর আমাদের ভাইয়েরা আসলে কি কাজ পাচ্ছেন, ঠিকমতো বেতন পাচ্ছেন, সেখানকার বাস্তব চিত্রটা আসলে কি, চলুন আমরা একটু এই বিষয়টা আমরা একটু দেখি। যারা ক্লিনার মানে কনস্ট্রাকশন লেবার বা সাধারণ আমেল মানে শ্রমিক ভিসায় যাচ্ছেন, তাদের শুরুর বেতন কত জানেন? তাদের শুরুর বেতনটা হচ্ছে 20 থেকে 35 হাজার টাকার মতো, কিছু কিছু ক্ষেত্রে 40 হাজার টাকার মতো হয়। কিন্তু এর মধ্যে থাকা খাওয়া আছে এবং আকামা নবায়নের একটা খরচ আছে। এই খরচগুলো বাদ দিলে তাদের হাতে কিন্তু খুব একটা টাকা থাকে না। সুতরাং এটাতে আহামরি কোনো কিছু হয় বলে আমার মনে হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে কাজের সংকট কেন হচ্ছে সৌদি আরবে? বেতন কম তো ঠিক আছে, কাজেরও কেন সংকট? আসলে সৌদি সরকার এখন সৌদিকরণ নীতি বাস্তবায়ন করছে। অর্থাৎ সৌদিকরণ নীতিটা হচ্ছে এরকম যে সৌদি নাগরিকরা সবকিছু সবার আগে পাবে, সৌদি নাগরিকরা চাকরি সবার আগে পাবে। চাকরি বাজারটা প্রবাসীদের জন্য সংকুচিত মানে কমায়া ফেলছে এক কথায় বললে। সৌদি নাগরিকদের জন্য অনেক গুলো সেক্টর সংরক্ষিত করে রাখা হয়েছে, অর্থাৎ এই সেক্টরগুলোতে কোনো প্রবাসী সৌদি ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, এরকম কিছু বিষয় তারা করেছে। এটাকে বলা হচ্ছে সৌদিকরণ নীতি। এবং এই সৌদিকরণ নীতির আওতায় শপিং মল আছে, শোরুম আছে, সেলস ড্রাইভিং সহ অনেক সেক্টরে বিদেশি কর্মী নয় একদম বন্ধ করে তাদের নিজেদের নাগরিকদের চাকরি দিচ্ছে সৌদি আরব। ফলে অদক্ষ প্রবাসীদের জন্য যে একটা মানে ফ্রি স্টাইলে যে একটা কাজ খোঁজার একটা সুযোগ ছিল এতদিন ধরে, সেটা কিন্তু এখন আর নাই। পাশাপাশি একটু দালালের ফাঁদ নিয়ে একটু কথা বলা উচিত। যেমন দালালেরা বলে যে সাপ্লাই কোম্পানিতে কাজ দিব আপনাকে, ফ্রি ভিসা আছে, কিন্তু সৌদি আরবে আসলে ফ্রি ভিসা বলতে কিছু, পৃথিবীর কোনো দেশে আসলে ফ্রি ভিসা বলতে কিছু না। হ্যাঁ, আর সাপ্লাই কোম্পানিগুলো অনেক সময় 3-4 মাস নিয়ে গিয়ে বসিয়ে রাখে, ঠিকমতো বেতন দেয় না, যে কারণে আমাদের প্রবাসীদের অনেক সময় থাকা খাওয়া নানা ধরনের প্রবলেমে পড়তে হয়। এখন আমার একটা কড়া বার্তা আছে যারা দেশের বাইরে যেতে চান তাদের জন্য। যারা প্রবাসী আছেন তারা শুনতে পারেন, কিন্তু যারা দেশের বাইরে যেতে চান তাদের জন্য কড়া বার্তাটা এরকম। সেটি হচ্ছে যে আপনারা কোনো অদক্ষ কর্মী যেন কিউয়া প্ল্যাটফর্মে কাজের চুক্তিপত্র এবং কোম্পানির যে স্ট্যাটাস মানে সবুজ বা প্লাটিনাম ক্যাটাগরি কেন ওই কোম্পানিটা,
সেটা না দেখে এবং বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র ছাড়া সৌদি আরবে না যায়, এটা হচ্ছে আমার একটা কড়া বার্তা, কড়া অনুরোধ। কারণ আপনার ভিসাটা জেনুইন কিনা সেটা আপনি কিভাবে দেখবেন? আপনি কিউআর প্ল্যাটফর্মে ঢুকবেন। কিউআর প্ল্যাটফর্ম হচ্ছে একটা ওয়েবসাইট। ধরেন আমরা যেমন ফেসবুকে ঢুকি বা কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, তাই না? এরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে কিউআর প্ল্যাটফর্ম। ওই প্ল্যাটফর্মে ঢুকে আপনি আপনার যে ইনফরমেশন, ভিসা নাম্বার এসে যা আছে দিবেন, আপনি একদম তাৎক্ষণিকভাবে জেনে যাবেন এই কোম্পানিটা কয় নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার না 8 নাম্বার, তাই না? এটা জানা খুব কঠিন কিছু না। এবং পাশাপাশি বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আপনি ফেসবুকে যোগাযোগ করতে পারেন, নানাভাবে। এখন আসলে পৃথিবীটা এতভাবে আমরা কানেক্টেড হয়ে গেছি, চাইলেই আমরা একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে পারি। হ্যাঁ, সুতরাং আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে এবং ভিসা যাচাই বাছাই না করে কোনোভাবে যাওয়া যাবে না। আপনাকে বললো সোনার হরিণ দেখালো, গিয়ে দেখলেন আপনি ওখানে আসলে ময়লা আবর্জনা, তাই না? ওরকম প্রবলেমগুলোতে যেন না পড়েন, এই জন্য একটু সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে তারপর আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের সম্ভাবনা কোন দেশটিতে আছে? কোন দেশটিতে আছে অফুরন্ত সম্ভাবনা? দর্শক, সেই বিষয়টি আমরা আসবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে আসলে কিছু তথ্য জানিয়ে দিতে চাই, যে তথ্যগুলো এখন জানাটা খুব দরকার। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো আগে এক নজরে জানিয়ে দিই, তারপর কোন দেশে অফুরন্ত সম্ভাবনা, কোন দেশটা আসলে বাংলাদেশিদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে অপেক্ষা করছে, কোন এরিয়াটা, এবং সেখানে যেতে হলে কি কি করতে হবে, সেখানে বেতন কেমন, সেখানে থাকা খাওয়া কেমন, সেখানে সিটিজেন পাওয়া যায় কিনা, এই সার্বিক বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা ব্রেকিং খবরগুলো, মানে আজকের দিনের সেরা খবরগুলো জেনে নিই। সৌদি আরব প্রথমে আসি, যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 500 মেগা স্কলারশিপের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এটা একটা ব্রেকিং খবর। সৌদি আরবের সরকার প্রতি বছর বাংলাদেশ থেকে 500 শিক্ষার্থীকে স্কলারশিপ, মানে কোনো টাকা পয়সা ছাড়াই 500 শিক্ষার্থী ওখানে গিয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবে, এই ঘোষণা দিয়েছে। এবং এই ঘোষণা দেওয়ার এটা ঢাকায় নিযুক্ত সৌদি যে রাষ্ট্রদূত, তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন এবং একটা উচ্চ পর্যায়ের বৈঠকে তারা এটা নিশ্চিত করেছেন। এর প্লাস পয়েন্ট হলো, এর পাশাপাশি সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল প্রজেক্টে কর্মরত 98 ভাগ কর্মী বাংলাদেশ এবং সৌদি মন্ত্রীরা জানিয়েছেন যে তারা বাংলাদেশের লজিস্টিক এবং মেরিটাইম সেক্টরে বিশাল বিনিয়োগ বাড়াচ্ছেন, যা নতুন করে দক্ষ প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। মালয়েশিয়ার দিকে আসি। মালয়েশিয়া হচ্ছে আপনার নতুন ভিসা চালুর একটা আপডেট আছে। কর্মী নিয়োগের সংখ্যাটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। অনেকেই বলছেন যে লাখ লাখ কর্মী নেওয়া হবে, আসলে বিষয়টা এরকম না। মালয়েশিয়ার বাজারটা খুলেছে, কিন্তু লাখ লাখ কর্মী নেওয়া হবে না। দালালের চক্করে পড়ে সোনার হরিণের পেছনে ঘুরে আসলে আবর্জনা ময়লা নেওয়া যাবে না। হ্যাঁ, লাখ লাখ লোকজন দেবে না, তারা 30 থেকে 40 হাজার নতুন কর্মী নেবে। 30 থেকে 40 হাজার, আবারও বললাম। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে একটা ধোঁয়াশা ছিল, এটা অনেকটা কেটে গেছে, স্পষ্ট চিত্র পাওয়া যাচ্ছে। এবং 2026 সালের মধ্যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে 30 থেকে 40 হাজার নতুন কর্মী নেবে। তবে এখানে সতর্কতা এবং নেগেটিভ কিছু নিউজের বিষয় আছে। মানে আগের মতো যে লাখ লাখ লোক নেওয়ার যে গুজব ছড়ানো হচ্ছে, তার ফাঁদে যেন প্রবাসীরা না পড়েন। অভিবাসন বিশেষজ্ঞরা বারবার এই বিষয়টি নিয়ে সতর্ক করছেন এবং তারা বলছেন যে দালাল চক্র আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে দুই দেশের সরকার এবার কড়া মনিটরিং করছে, যাতে অভিবাসন খরচ কমানো যায়, অর্থাৎ মালয়েশিয়া যাওয়ার খরচটা যেন কমানো যায়। সেটার জন্য মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার, দুই সরকারই খুব আপ্রাণ চেষ্টা করছে। এর বাইরে আমরা কাতার, কুয়েত, বাহরাইন, ওমান এই দেশটির একটু খবর জানতে চাই, কারণ ওখানে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং কড়া নিরাপত্তা অ্যালার্ট জারি করা হয়েছে। আপনারা জানেন, হুটহাট ক্ষেপণাস্ত্র এসে পড়ছে, হুটহাট ড্রোন এসে পড়ছে, ড্রোন হামলা হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, অনেকে আহত হচ্ছে, অনেক স্থাপনা ধ্বংস হচ্ছে, তাই না? সো এরকম একটা পরিস্থিতিতে ওই দেশে যেসব বাংলাদেশিরা আছেন তাদের জন্য একটা কড়া নিরাপত্তা অ্যালার্ট জারি করা হয়েছে। এবং এই পুরো উপসাগরীয় অঞ্চলের প্রবাসীদের জন্য এটাই সবচেয়ে বড় সতর্কবার্তা আজকে আমি যদি বলি। কারণ ওমান, কুয়েত, বাহরাইন এবং কাতারের সাম্প্রতিক আঞ্চলিক যে একটা অস্থিতিশীলতা এবং ইরান কেন্দ্রিক ড্রোন এবং মিসাইল হামলার যে ঘটনাগুলো, এই কারণে স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলো প্রচন্ড কড়াকড়িও আরোপ করেছে। এখন প্রবাসীদের করণীয় কি? আমাদের বাংলাদেশি ভাই বোনরা কি করবেন? আমাদের বাংলাদেশি ভাই বোনদের করণীয় হচ্ছে, ওমান ও কুয়েতের বাংলাদেশ প্রবাসীদের ঘরের বাইরে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের সামরিক বা সংবেদনশীল কন্টেন্ট শেয়ার তো করাই যাবে না। সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ নিয়ে কিছু লেখাও যাবে না। ইরানের পক্ষে কিচ্ছু লেখা যাবে না, কারো পক্ষে বিপক্ষে কিচ্ছু লেখার আপনার দরকার নেই। আপনি চুপচাপ থাকেন, আপনি আপনার কাজ করেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় কিছু লেখা যাবে না, ঘরের মধ্যে থাকবেন,
এবং 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 হচ্ছে আপনার আইন মানার চেষ্টা করবেন, কারণ আইন অমান্য করলে এখন কঠোর হয়ে গেছে তারা ওই যুদ্ধ পরিস্থিতির কারণে আরো বেশি হয়েছে, তাৎক্ষণিক জরিমানা করছে এবং এমনকি সরাসরি দেশেও পাঠিয়ে দিয়েছে। আমি বেশ অন্তত 3জন প্রবাসী কর্মীর সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে যাদেরকে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে তাৎক্ষণিকভাবে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সো খুব সাবধান থাকতে হবে। ইরান এবং ইরাকের আপডেটটা যদি আমরা জানি, ইরানের চলমান পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ইরাক সরকারের সাথে বাংলাদেশের কর্মী নেওয়ার যে নতুন চুক্তি হয়েছিল সেটার কার্যক্রম এগোচ্ছে, তবে একটু ধীর গতিতে এগোচ্ছে। অর্থাৎ ইরাকে বাংলাদেশি কর্মীরা যাবে, এটা নিয়ে একটা সরকার টু সরকার একটা চুক্তি হওয়ার কথা, এটা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু খুব যেরকম জোরালো ভাবে হচ্ছিল একটু ধীমে তালে হচ্ছে, কিন্তু হবে এটা নিশ্চিতভাবে বলা যায়। এর বাইরে ইউরোপে যদি আমরা একটু কথা বলি, যে কারিগরি দক্ষতার যে নতুন বাজারগুলো আছে ইউরোপ, যেমন ইতালি, জার্মানি, হ্যাঁ, এদের একটু আপডেটটা শুনি। ইউরোপীয় ইউনিয়নের ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্পের নামে একটা প্রকল্প ছিল, এটার প্রথম ব্যাচ প্রায় 700 জন কর্মী সফলভাবে এখন রোমানিয়া এবং ইতালির উদ্দেশ্যে রওনা দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এবং এছাড়া বলা যায় যে জার্মানি আইটি এবং হেলথ কেয়ার সেক্টরে ভাষা জানা বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ করেছে। জার্মানি আইটি সেক্টরে এবং হেলথ কেয়ার সেক্টরে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা ভিসা প্রক্রিয়া আরো সহজ করেছে। সুতরাং যারা আইটি সেক্টরে কাজ করেন, তারপর হচ্ছে আপনার হেলথ কেয়ার সেক্টরে যারা কাজ করেন, তারা চাইলে অনায়াসে জার্মানি যেতে পারেন, কিন্তু জার্মানির ভাষাটা জানতে হবে। জার্মানির ভাষা জানলে আপনি সবসময় অগ্রাধিকার পাবেন। এবং আমরা যদি একটু কানাডা থেকে আসি, উত্তর আমেরিকা, যেহেতু আমরা উত্তর আমেরিকা ভিত্তিক চ্যানেল, সুতরাং আমাদের উত্তর আমেরিকার দিকে একটু নজর বেশি দিতে হয়। কানাডা ফ্যামিলি স্পন্সরশিপে বড় একটা ধাক্কা দিয়েছে। তারা আগে যেমন আপনার কানাডা সরকার মানে আগে যেমন সন্তান থাকলে বাবা মা দাদা দাদি নিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল, কানাডা সরকার হঠাৎ করে তাদের এটারে বলে পার্টনার্স অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস প্রোগ্রাম, পিজিপি প্রোগ্রাম বলে এটাকে, অর্থাৎ মা বাবা এবং দাদা দাদিকে স্পন্সর করে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়ার যে প্রোগ্রামটি ছিল সেটি সাময়িকভাবে স্থগিত করেছে। নতুন কোনো আবেদন এখন নেওয়া হচ্ছে না। তবে তারা একটা বিকল্প সুবিধাও রেখেছে। তারা বলছে যে কানাডা সরকার প্রবাসীদের হতাশ না হওয়ার জন্য বলছে, এবং তারা বলছে যে আপনারা সুপার ভিসাটা ইউজ ব্যবহার করেন, যার মাধ্যমে মা বাবারা এক নাগাড়ে 5 বছর এবং সর্বোচ্চ 10 বছর কানাডায় থাকতে পারবে, কিন্তু চূড়ান্ত রেসিডেন্সি তারা পাবে না, গ্রিন কার্ড পাবে না, আর কি স্থায়ীভাবে থাকতে পারবে না। এটা তারা বলছে আর কি আপাতত। দর্শক, আমরা মোটামুটি আজকের যে নিউজগুলো ছিল প্রবাসীদের সম্পর্কিত মোটামুটি আমরা জেনে গেছি। এর বাইরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম, যে আমরা তো জানলাম যে আমাদের সৌদি আরবের যে শ্রম বাজারটা ছিল সেটা মরে গেছে। সৌদি মানে মধ্যপ্রাচ্যের শ্রম বাজারটা মৃত শ্রম বাজার। অবশ্য মৃত না বলে বার্ধক্যজনিত শ্রমবাজার বলতে পারি আমরা। অর্থাৎ এই শ্রমবাজারটা বয়স্ক শ্রমবাজার বলতে পারি। এই শ্রমবাজারের বয়স অনেক হয়ে গেছে, এই শ্রমবাজারটা মরে যেতে পারে যে কোনো সময়। সুতরাং আমাদের বিকল্প শ্রমবাজার খুঁজতে হবে। আর মধ্যপ্রাচ্যের যে শ্রমবাজার, এটা অদক্ষ শ্রমবাজার। আমাদের লাখ লাখ মানুষ যাচ্ছে কিন্তু বেতন পাচ্ছে খুব কম, এবং এটা আসলে অদক্ষ শ্রমবাজার। আমাদের বিকল্প শ্রমবাজার, ভবিষ্যৎ সম্ভাবনার দিকে তাকাইতে হবে। তাহলে ভবিষ্যৎ সম্ভাবনা কোথায়? অফুরন্ত সম্ভাবনার কয়েকটা দেশ আছে। প্রথমত ইতালি এবং রোমানিয়া। এখানে কৃষি এবং ম্যানুফ্যাকচারিং অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের ট্যালেন্ট পার্টনারের কারণে বাংলাদেশ এখন ইইউ এর বিশেষ অংশীদার হয়ে আছে। ইতালি ও রোমানিয়া প্রতি বছর স্পন্সরশিপ ও সিজনাল ভিসায় হাজার হাজার বৈধ কর্মী নিচ্ছে। এখানে সুবিধা হলো ড্রাইভিং, কৃষি, কনস্ট্রাকশন কাজ করলেও বেতন মধ্যপ্রাচ্যের তুলনায় আপনি 5 থেকে 6 গুণ বেশি টাকা ইনকাম করতে পারবেন, যেটা মধ্যপ্রাচ্যে আপনি কল্পনাও করতে পারবেন না। এরপর কোন দেশ? জার্মানি আইটি এবং ইঞ্জিনিয়ারিং এবং নার্সিং, অর্থাৎ আইটিতে যারা কাজ করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের যারা আছেন এবং নার্সিং পেশায় যারা আছেন, তাদের জন্য জার্মানির অফুরন্ত সুযোগ দিয়ে রেখেছে। তারা ভিসা প্রক্রিয়া অনেক সহজ করেছে, অনেক কিছু তারা যাচাই বাছাই করবে না। যদি কোনো নার্স বাংলাদেশ থেকে জার্মানি যেতে চায়, কোনো আইটি সেক্টরের এক্সপার্ট যেতে চায়, আইটি সেক্টরের লোকজন যেতে চায়, হ্যাঁ, তারা খুব বেশি ঝামেলা করবে না, খুব সহজেই আপনাকে ভিসাটা দিয়ে দিবে। এর বাইরে আর কোন দেশ আছে? আছে ইউরোপের ক্রোয়েশিয়া, আছে আপনার ইউরোপের বুলগেরিয়া, আছে ইউরোপের হাঙ্গেরি,
এই এবং এটা হচ্ছে নতুন উদীয়মান বাজার এটাকে বলা হচ্ছে। আমাদের অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন ইউরোপের এই দেশগুলোতে বর্তমানে তীব্র কর্মী সংকট, এবং ওই দেশগুলোতে যারা আছে তারা বার্ধক্যজনিত একটা সমস্যায় আছেন, বয়স বেড়ে গেছে ম্যাক্সিমাম মানুষেরই, এবং যে কারণে তরুণ লোকজন খুব কম, এই জন্য কর্মী খুব দরকার তাদের। এবং ওই দেশগুলোতে হোটেল ম্যানেজমেন্টের খুব চাহিদা, ফুড ডেলিভারির খুব চাহিদা, এবং গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ থেকে সরকারিভাবে এবং বৈধ এজেন্সির মাধ্যমে প্রচুর কর্মী যাওয়া শুরু হয়েছে এখন। এবং এখান থেকে পরবর্তী সময় ইউরোপের মূল দেশগুলোতে যেমন ফ্রান্স বা জার্মানি যাওয়ার পথটা অনেক সহজ হয়ে যায়। কোন দেশ থেকে? ক্রোয়েশিয়া থেকে, বুলগেরিয়া থেকে, হাঙ্গেরি থেকে এই দেশগুলোতে যাওয়া অনেক সহজ হয়ে যায়। দর্শক, আমরা শেষ করে দিই, কিন্তু শেষ করার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে মালয়েশিয়া নিয়ে একটা নেগেটিভ কথা ছড়াচ্ছে যে মালয়েশিয়া সরকার এবার লাখ লাখ লোক নেবে। আমরা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব খুললেই দেখি যে 10 লাখ লোক নেবে মালয়েশিয়া সরকার, 5 লাখ লোক নেবে মালয়েশিয়ার সরকার এক বছরে। বিষয়টা এরকম না দর্শক, এটা আপনারা প্রতারিত হবেন না, দালালদের পাল্লায় পড়ে ভুল তথ্য শুনে প্রতারিত হবেন না। মালয়েশিয়া সরকার এই বছর 30 থেকে 40 হাজার কর্মী নেবে, 30 থেকে 40 হাজার কর্মী নেবে, এটা মাথায় রাখবেন। এবং এটা মাথায় রেখেই আপনারা আপনাদের মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করবেন, পরিকল্পনা সাজাবেন। আর সৌদি আরবে এখন সবচেয়ে বেশি মানুষ যাচ্ছে, সৌদি আরবে এত মানুষ যাচ্ছে, বাংলাদেশে যাচ্ছে যে বলা হচ্ছে যে এয়ারপোর্ট থেকে বলা হচ্ছে যে 100 কর্মী যদি দেশের বাইরে যাচ্ছে এর মধ্যে 71 জন সৌদি আরবে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, এবং অভিবাসন বিশেষজ্ঞদের একই প্রশ্ন, এত মানুষ কি করছেটা কি? সেটা হচ্ছে এরকম যে সৌদি আরবে গিয়ে আসলে যে দালালের খপ্পরে পড়ে যাওয়া মানুষকে মানে প্রলোভিত হয়ে যায়। আসলে সৌদি আরবে খুব একটা কাজ কিন্তু নাই এই মুহূর্তে। হ্যাঁ, আপনার যদি দক্ষতা আপনার না থাকে, দক্ষ ভিসায় একদম সবকিছু যাচাই বাছাই করে না করে যদি আপনি কোনো কোম্পানিতে না যান, তাহলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে। ফ্রি ভিসায় গেলে কিন্তু মহা বিপদ। আর এই যে আপনার যে সাপ্লাই চেইন ভিসা এই যে মানে এটা ভুজুং বাজুং বলে, এইসব পাল্লায় পড়া যাবে না। হ্যাঁ, এইসব পাল্লায় না পড়ে আপনারা, আমি সবসময় এই কথাটা বলি, কাজ শিখুন, যে কোনো একটা কাজ শিখে দক্ষ হয়ে আপনি যে দেশেই যান আপনার কাজের কোনো অভাব হবে না। আপনাকে মানে চাকরি চলে যাওয়া তো অনেক পরের কথা, হ্যাঁ, আপনাকে রাখার জন্য পাগল হয়ে যাবে সবাই। সুতরাং কাজ শিখুন, কোন একটা কাজ শিখুন, কাজ শিখে তারপর দেশের বাইরে যান। আমার মনে হয় ভালো থাকবেন। আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকলে আপনার গ্রামবাসী ভালো থাকবে, গ্রামবাসী ভালো থাকলে আপনার দেশ ভালো থাকবে। দর্শক, আমরা শেষ করতে চাই, সৌদি আরবে অদক্ষ ভিসায় গিয়ে প্রবাসীরা কি আসলে কাজ পাচ্ছেন নাকি দালালের ফাঁদে পড়ছেন? কোন দেশে বাংলাদেশিদের জন্য অফুরন্ত সুযোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলো আমরা কথা বলেছি। এর বাইরে আমরা মূল আকর্ষণ ছিল যে সৌদি আরবে অদক্ষ প্রবাসীদের কাজের আসল বাস্তবতা বনাম বেতনের চিত্রটা, কোন দেশে বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে অফুরন্ত সুযোগ, সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 500 মেগা স্কলারশিপের ঘোষণা, কানাডায় হঠাৎ মা বাবার স্পন্সরশিপ ভিসা বন্ধের ধাক্কা, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন আপডেট। এর বাইরে মধ্যপ্রাচ্যের কিছু সতর্কতা ছিল এবং ভিসা সংক্রান্ত কিছু আপডেট ছিল। দর্শক, আমরা শেষ করতে চাই আজকের প্রবাসী লাইভ। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি রনক হাসান। প্রতিদিন আমরা এই সময়টায়, আমি আবারও দুঃখ প্রকাশ করছি একটু দেরি করে লাইভটা শুরু করার জন্য, আমরা চেষ্টা করব 11টায় প্রতিদিন আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।